সুজুকি জিক্সার 250 আর জিক্সার SF 250 এই দুটা ইউজারের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে গেলে আপনার প্রায় সময় হচ্ছে একটা কমন একটা পোস্ট দেখতে পাবেন। সেটা হচ্ছে তার যে কুলিং ফ্যানটা আছে, তাদের SOCS যে সিস্টেমটা, সেটার কুলিং ফ্যানটা কাজ করতেছে না। আর কিছু রাইডার দেখবেন ওখানে কমেন্ট করতেছে যে নর্মাল ট্রাফিকে গিয়ে যদি হচ্ছে একটু সামান্য যদি ট্রাফিক জ্যামটা হেভি হয়, সেক্ষেত্রে হচ্ছে তাদের ফ্যানটা হচ্ছে টার্ন অন হচ্ছে। কিন্তু বাদ বাকিদের ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি ডিফারেন্ট। তারা ইঞ্জিনটা যতই গরম হচ্ছে না কেন, তাদের এই ফ্যানটা হচ্ছে চালু হচ্ছে না। তো এটা নিয়ে আমি হচ্ছে একটা রিপোর্টিং হচ্ছে করার প্ল্যান অলরেডি করেছিলাম। আর এটা ছিল হচ্ছে বেসড অন দ্য ফ্যাক্ট যে তাদের কিছু ইউজার আছে, ইউজার গ্রুপগুলো বলতেছে যে এটার ফ্যান নাকি 140, 150, মানে কন্ট্রাডিক্টিং ইনফরমেশন পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলতেছে 140 ডিগ্রিতে যখন ইঞ্জিনটা যাচ্ছে তখন ফ্যানটা টার্ন অন হবে, আবার অনেকে বলতেছে 150-এ গেলে তখন গিয়ে নাকি ফ্যানটা নাকি টার্ন অন হয়, এর আগে নাকি হয় না। এই দুইটা নাম্বারে একটাও আমি সারাটা ইন্টারনেট তন্ন তন্ন করে খুঁজো, এই বাইকটার স্পেকশিট বলেন, ওনার্স ম্যানুয়াল বলেন, মানে কিছু বাদ রাখিনি, সবখানে তন্ন তন্ন করে খুঁজো এই ধরনের কোনো ইনফরমেশন পাইলাম না। এই মানুষগুলো এই ইনফরমেশনটা কোত্থেকে পাইছে আমি আসলে শিওর না। এটার উপরে রিকু ব্লগসের যে রিকু ভাই আছেন, উনি কিছুদিন আগে একটা কন্টেন্ট দিয়েছিলেন। উনি মোটোডকে হচ্ছে একটা ইউজার তার জিক্সার 250টা নিয়ে গেছিল। তার হচ্ছে অভিযোগ ছিল যে তার বাইকে অনেক ধরনের সমস্যা আছে, এটার সাথে একটা হচ্ছে যে তার যে রেডিয়েটর ফ্যানটা ওটা কোনো সময় টার্ন অন হয় না। তো ওখানকার যে চিফ ইঞ্জিনিয়ার আছেন আমাদের অমিত ভাই, তিনি হচ্ছে এটা চেক করছেন। উনি বাইকটাকে মানে স্টার্ট অবস্থায় রেখে এটার টেম্পারেচারটা আলটিমেটলি 140 না জানি 150 পর্যন্ত হচ্ছে নিয়ে গেছেন। দেখলেন যে হচ্ছে রেডিয়েটর ফ্যান টার্ন অন হচ্ছে না। পরে ফ্যানটা হচ্ছে ডিরেক্ট কানেকশন দিয়ে দেখলেন যে হচ্ছে ফ্যানটা টার্ন অন হচ্ছে। তো দ্যাট মিনস ফ্যানের সমস্যা না, রেদার ফ্যানের যে সার্কিটরি আছে সে সার্কিটরি থেকে কোনো সিগন্যাল হচ্ছে ফ্যানে আসতেছে না, বেসিক্যালি ইসিউ থেকে কোনো সিগন্যাল আসতেছে না যে আমি ইঞ্জিনটা গরমে শেষ হয়ে যাইতেছে, তুই স্টার্ট হও এখন। তো আমার রিপোর্টিংয়ের বেসিসের জন্য এরকম একটা ডেটার দরকার ছিল, একদম ফার্স্ট হ্যান্ড ডেটা, যে চেক করা হয়েছে যে বাইকটার এই ধরনের একটা প্রবলেম হচ্ছে আছে। জাস্ট ইউজাররা মুখে মুখে বললেই তো হবে না, আসলে অনেক ইউজার অনেক কিছু হচ্ছে বুঝে না বুঝে অনেক কিছুই বলেন। বাট একটা ইন্ডিপেন্ডেন্ট শপ যদি জিনিসটা চেক করে এটার উপরে রিপোর্ট করে, তখন আমাদের মতো যারা আছেন তাদের হচ্ছে এটার মানুষের কাছে হচ্ছে পৌঁছে দেওয়া আমাদের জন্য অনেক সোজা হয়। বাট আমি যে রিপোর্টিংটা করতাম এইটার অলমোস্ট বড় একটা অংশ হচ্ছে অলরেডি অমিত ভাই আর হচ্ছে রিকু ভাই, তারা দুজন মিলে ওইটার উপর একটা খুব সুন্দর করে একটা কন্টেন্ট বানাইছেন। আই উড হাইলি রেকমেন্ড যে আপনারা হচ্ছে গিয়ে রিকু ভাইয়ের ওখান থেকে ওনার চ্যানেল থেকে ওই ভিডিওটা হচ্ছে নিয়ে দেখতে পারেন। অমিত ভাই অনেক কিছু শেয়ার করছেন ওই জায়গাটার মধ্যে ফ্রম এস টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। তো তাহলে আমার ভিডিওটা হচ্ছে এখানে কি পারপাসে সার্ভ করতেছে আপনারা খেয়াল করবেন। অমিত ভাই মানুষটা খুবই অমায়িক, উনি খুবই লাইটলি হচ্ছে জিনিসটাকে হচ্ছে টাচ করছেন, উনি ডিরেক্টলি হচ্ছে অনেক কিছু বলেন নাই। বাট আমি হচ্ছে আমার ভিডিওটার মধ্যে আউল বি ব্রুটালি অনেস্ট। অমিত ভাইরা যে সাইটগুলো নিয়ে কথা তো বলছেন, ওটা হচ্ছে ওনাদের ভিডিও থেকে আপনারা অলরেডি পাচ্ছেনই। যে জিনিসগুলো ওনারা টাচ করেন নাই, এই জিনিসগুলো হচ্ছে আমি এখন আমার ভিডিওতে বলবো। এর অয়েল কুলিং সিস্টেম আমার হচ্ছে ফেয়ার বাইকটা থেকে নেকেড বাইকটাতে হচ্ছে দেখানোটা বেশি সোজা হবে। সো দিস ইজ সুজুকি's legendary অয়েল কুলিং সিস্টেম, SOCS এটাকে বলে আর কি। এটা নতুন কোনো টেকনোলজি না, এটা বেসিক্যালি তারা 1985-এ তাদের যে GSX R750 যে বাইকটা আছে ওই বাইকটার মধ্যে ফার্স্ট হচ্ছে তারা ইন্ট্রোডিউস করে। লেটার ডাউন দ্য লাইন এই প্রযুক্তিটাই হচ্ছে যুগে দেন গিয়ে হচ্ছে স্কেল ডাউন করে এই বাইকটার মধ্যে হচ্ছে তারা এসে ইন্ট্রোডিউস করে আর কি। এটা মাইন্ড বগলিং কিছু না, এটা বেসিক্যালি হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা যেটা আমরা দিই, ইঞ্জিন অয়েলটা এই রেডিয়েটরের মধ্যে দিয়ে সার্কুলেট করে ওই ইঞ্জিন অয়েলটাকে ঠান্ডা করে, এটা আবার গিয়ে ইঞ্জিনটাকে ওই ঠান্ডা তেলটা আবার ইঞ্জিনে যায়, হিটটা কালেক্ট করে আবার হচ্ছে এখানে সার্কুলেট হয়। দ্যাটস দ্য হোল থিং। এখন মজার বিষয় হচ্ছে ওয়াটার কুল যতগুলা বাইক আছে মোটামুটি সবগুলাতেই হচ্ছে অ্যারাউন্ড 95-এর দিকে
আপনার যে রেডিয়েটর যে ফ্যানটা আছে ফ্যানটা হচ্ছে স্টার্ট হয়ে যাওয়ার কথা। কিছু কিছু বাইকে হচ্ছে 100, 102, 103 পর্যন্ত অ্যালাউ করে। যেমন আমার CF Moto 300S এর যে বাইকটা আছে এটা 93-তে হচ্ছে রেডিয়েটর ফ্যান হচ্ছে চালু হয়ে যায়। ইভেন টেম্পারেচার নামতে নামতে যখন 89 পর্যন্ত আসতেছে, 89, 88, তখনও কিন্তু ফ্যান অফ হয় না। এটা আরও নিচে না যাওয়ার পরে দেন গিয়ে সে ফ্যানটা হচ্ছে বন্ধ করে দেয়। তো ওয়াটার কুল যে বাইকগুলা, তাহলে আপনারা চিন্তা করতে পারেন আচ্ছা এটা ওয়াটার কুল বাইকের জন্য, তাহলে অয়েল কুল বাইকের জন্য মোস্ট প্রবাবলি টেম্পারেচারটা একটু হায়ারের দিকে থাকে। না রে ভাই, ইভেন অয়েল কুল যে বাইকগুলো আছে এগুলোর বাইকের মধ্যে নর্মাল যে সেফ তেলের যে টেম্পারেচারটা সেটা হওয়ার কথা হচ্ছে 90 to 115 ডিগ্রি সেন্টিগ্রেড, এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য ওয়াটার কুল বাইকস। কেন? এটা কারণটা হচ্ছে 120 ডিগ্রির উপরে যখন আপনি যাচ্ছেন তখন আপনার যে ইঞ্জিন অয়েলটা আছে এটা ডিগ্রেড হওয়া শুরু করে। এখন এই ডিগ্রেডেশনটা হয় কিভাবে? আমরা নর্মাল ভেজিটেবল অয়েল ইউজ করি না। একটা জিনিস খেয়াল করছেন, আপনি যদি চুলার টেম্পারেচার যদি খুব বেশি হচ্ছে, জালটা যদি খুব বেশি বাড়ায় রাখেন, দেখবেন তেলটা হচ্ছে একটা সময় ধোয়া ওঠা শুরু করে আর তেলটা আস্তে 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 হচ্ছে পরে গিয়ে কালার চেঞ্জ হয়ে দেখবেন একটু ব্রাউনিশ কালার হয়ে যাইতেছে, আর প্লাস হচ্ছে একটা পোড়া পোড়া গন্ধ আসতেছে। এটা বেসিক্যালি তেলটা পুরে অক্সিডাইজড হয়ে যাইতেছে। অক্সিডাইজড হয়ে তেলটা হচ্ছে নষ্ট হয়ে যায়। ওইটা একটা ওই অক্সিডাইজড তেলটা কিন্তু হাইলি টক্সিক আমাদের শরীরের জন্য। এখন ইঞ্জিন অয়েলের যে তেলটা আছে এটা ডিপেন্ডিং অন আপনি কি ইউজ করতেছেন, সেটা মিনারেল অয়েল ইউজ হইতে পারে, যেটা কিনা ক্রুড অয়েল হচ্ছে প্রসেসিংয়ের সময় আমরা হচ্ছে কালেক্ট করি, কিংবা হচ্ছে সেমি সিনথেটিক মানে হচ্ছে আপনার সিনথেটিক আর হচ্ছে মিনারেল অয়েল একটা ব্লেন্ড। আর ফুলি সিনথেটিক অয়েল যদি ইউজ করেন এটা ন্যাচারাল গ্যাস যেটা আছে ন্যাচারাল গ্যাস থেকে সিনথেটিক ওয়েতে এটাকে বানায়, এই জন্য এটাকে সিনথেটিক অয়েল বলে। বাট দিন শেষে তেলই, এটার ডেগ্রেডেশন যে অক্সিডেশন যে জিনিসটা এটা সব তেলের ক্ষেত্রেই হচ্ছে একই রকমই হয়। এখন সেটা যেই তেলই হোক না কেন, সেটা আপনার বাইকের ইঞ্জিনের অয়েল হোক কিংবা আপনার চুলার উপরে থাকা ভেজিটেবল অয়েল হোক, তেল যদি একবার অক্সিডাইজড হয়ে যায় তার যে নর্মাল যে ফাংশন আছে সেটা সে লুজ করা শুরু করবে, ও নর্মাল ওয়েতে সে হচ্ছে ফাংশন আর করবে না। এখন কিছু তেল আছে সিনথেটিক যেগুলো কিনা হচ্ছে আপ টু 140, 145, 50 পর্যন্ত সহ্য করতে পারে, কিন্তু তার মানে এই না যে সে হাজার হাজার কিলোমিটার ধরে হচ্ছে সে এটা ধরে রাখতে পারবে। সে সহ্য করতে পারবে, আপনার ইঞ্জিনটাকে স্টিল হচ্ছে সে প্রোটেকশন দিবে, কিন্তু তার যে ওয়ার অ্যান্ড টিয়ারটা ওইটা মাচ ফাস্টার হবে। যেখানে কিনা আপনি দেখা যাইতেছে এই তেল নিয়ে আপনি 4000 চলতে পারতেছেন, সেখানে আপনি দেখা যাইতেছে 1000, 1500 গিয়ে আপনার তেলটা শেষ, তেলের ভিসকোসিটি পুরো কমপ্লিটলি লুজ করবে। আর এটা একটা জিনিস মাথায় রাখেন, 250cc বাইক বা 300cc যে বাইকগুলো আছে এগুলো স্টিল হচ্ছে স্মল ডিসপ্লেসমেন্ট বাইকের মধ্যে পড়ে। এগুলোর জন্য যে একদম টপ অফ দ্য লাইন আপনার তেল ব্যবহার করতে হবে ব্যাপারটা ওরকম না। আপনি মিনারেল সেমি সিনথেটিক ব্লেন্ড দিয়েও হচ্ছে বাইরের কান্ট্রিতে মানুষ দিব্যি চালাচ্ছে এইসব বাইক। হ্যাঁ, ড্রেন ইন্টারভালটা ফাস্টার হবে ঠিক আছে, কিন্তু তাই বলে যে হচ্ছে আহামরি তেল আপনার ব্যবহার করতে হবে দামি দামি ইঞ্জিন অয়েল, ব্যাপারটা ওরকম না। তো মিনারেল বা সেমি সিনথেটিক ব্লেন্ড যদি হয় 150 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা জাস্ট ডেঞ্জারাস না, এক্সট্রিমলি ডেঞ্জারাস এইসব বাইকের জন্য। তো যেসব ইউজার ক্লেম করতেছে যে 140 বা 150 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে হচ্ছে এই জিক্সারের ফ্যানটা হচ্ছে চালু হইতেছে, তাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের বাইকটা কিভাবে জানে যে আপনি আপনার বাইকের মধ্যে সিনথেটিক ব্লেন্ড হচ্ছে ইউজ করতেছেন, আপনি ওখানে মিনারেল কিংবা সেমি সিনথেটিক হচ্ছে তেল ইউজ করতেছেন না। আর বাইকের যারা হচ্ছে ইঞ্জিনিয়ার্স তারা হচ্ছে ইউজার ম্যানুয়ালের যে ক্লজগুলো ওরা হচ্ছে এগুলো ফিক্স করে দেয়। এটা তো ইউজার ম্যানুয়ালে কোথাও বলা নাই যে বাইকটার মধ্যে হচ্ছে আমার সিনথেটিক তেল ইউজ করাটা ইজ এ মাস্ট, আমাকে সেমি সিনথেটিক কিংবা মিনারেল অয়েল হচ্ছে আমি ইউজ করতে পারবো না। তো আমি যদি মিনারেল অয়েল বা সেমি সিনথেটিক ব্লেন্ড নিয়ে তারপরে যদি হচ্ছে বাইকটা চালানো স্টার্ট করি আর আমার রেডিয়েটর ফ্যানটা যদি কাজ না করে, আমার ইঞ্জিনটা বেসিক্যালি হচ্ছে একটা টিকিং টাইম বম্বের মতো, যে কোনো সময় হচ্ছে সিজ করতে পারে। হ্যাঁ, সিজ করাটা আমি জানি এক্সট্রিম কেস সিনারিও, কিন্তু তাই বলে যে কমপ্লিটলি আনলাইকলি ব্যাপারটা ওরকম না। আর প্লাস এই বাইকটা যেখানে হচ্ছে দেখা যেত আপনার একটা মেজর সার্ভিস মেজর ওভারহল আপনাকে করতে হইতো কথার কথা 50-60 হাজার কিলোমিটারে, যেটা কিনা টিপিক্যাল ফর এ সিঙ্গেল সিলিন্ডার বাইক, সেখানে এমন হইতে পারে আপনার 15-20 হাজার পরে আপনার মেজর ওভারহলে যাইতে হইতেছে জাস্ট বিকজ অফ দিস। আর বাংলাদেশের মতো হচ্ছে এক্সট্রিম কন্ডিশনে যারা কিনা স্পেশালি এই বাইকটা ঢাকা সিটির মধ্যে হচ্ছে চরম জ্যামে চালান, স্পেশালি আপনি যদি মিরপুর কিংবা হচ্ছে নিউ মার্কেট এই টাইপসের এরিয়ার মধ্যে থাকেন, অফিসে যাওয়া আসার সময় আপনার বাইকটা প্রত্যেকটা সময় এক্সট্রিম একটা কন্ডিশনের শিকার হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে 15-20 হাজার গেলেও হচ্ছে আমি খুব অবাক হব।
এখন তেলের ডেগ্রেডেশনের জিনিসটার মধ্যে আবার ফিরতেছি। দেখেন টেম্পারেচার ইনক্রিজের যে জিনিসটা, এটা লিনিয়ার কোনো স্কেল না। টেম্পারেচারটা হচ্ছে বাড়ে হচ্ছে লগারিদমিক স্কেলে। অর্থাৎ একটা রুমের টেম্পারেচার যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেটাকে আমরা যদি হচ্ছে 20 ডিগ্রিতে নেই, এইটার মাঝখানে যে ডিফারেন্সটা ভার্সেস একটা রুমে যদি 20 ডিগ্রি ডিফারেন্স থাকে, সেটাকে যদি আমরা 30 ডিগ্রিতে নিয়ে যাই, ওই ডিফারেন্সটা হচ্ছে মাচ বিগার। তো আলটিমেটলি হচ্ছে আপনি টেম্পারেচার স্কেলের দিকে যত উপরের দিকে যাবেন, এটা এক্সট্রিমিটিটা তত বাড়বে। সো লিনিয়ার কোনো স্কেল নেই এটা বেসিক্যালি। এখন প্রিমিয়াম যে সিনথেটিক ব্লেন্ডগুলো আমরা যেগুলো ইউজ করি, আপনি সিনথেটিক অয়েলও যদি যান, সিনথেটিক অয়েলের দুইটা টাইপ হয়, একটা হচ্ছে পাও বেসড, একটা হচ্ছে অ্যাস্ট্রা বেসড। আমি টার্মিনোলজিগুলোতে অন্য একদিন হচ্ছে যাব, আজকে না। জাস্ট এতটুকু শুনে রাখেন যে পাও বেসড অয়েলটা এটা একটু বাজেট সাইডে, আর অ্যাস্ট্রা বেসড যে অয়েলগুলো, এগুলা ইউজুয়ালি পাও আর অ্যাস্ট্রারে মিক্স করে বানানো হয়। অ্যাস্ট্রার মিক্সটা দেওয়া হয় ওখানে যাতে করে হায়ার টেম্পারেচার যাতে উইথস্ট্যান্ড করতে পারে সেই ইঞ্জিন অয়েলটা। তো ইউজুয়ালি হচ্ছে রেসিং যে ব্লেন্ডগুলো আছে না, যেগুলা হচ্ছে রেস ট্র্যাকগুলোতে ইউজ করে, ওই ইঞ্জিন অয়েলগুলো সাধারণত অ্যাস্ট্রা বেসড হয়। এখন জিক্সার 250-র যে ইঞ্জিনটা, এটা বাই এনি স্ট্রেচ অফ দ্য ইম্যাজিনেশন এটা হাই পারফরমেন্স কোনো ইঞ্জিন না। তো এটার মধ্যে আপনি যদি সেমি সিনথেটিক ব্লেন্ড ইউজ করেন, কেউ এটা আহামরি কোনো প্রবলেম যে ব্যাপারটা ওরকম না। মানে আমরা সিনথেটিক ব্লেন্ডটা কেন হচ্ছে রেকমেন্ড করি, বিকজ আমাদের দেশে এমনিতেই বাইকগুলো যে কন্ডিশনে চলে, আপনি ওনার্স ম্যানুয়ালগুলোতে যদি যান না, দেখবেন যে হচ্ছে যতগুলো কন্ডিশন আছে যেগুলো কিনা তারা এক্সট্রিম কন্ডিশন হিসেবে ধরে যে বাইকটা এক্সট্রিম কন্ডিশনের মধ্যে চলতেছে, আমাদের দেশে নর্মাল জ্যামে চালাইলেও হচ্ছে ওই এক্সট্রিম কন্ডিশনের মধ্যে দিয়ে চালাইতেছেন। তো যে কারণে সিনথেটিক অয়েলটা ইউজ করলে থার্মাল এক্সট্রিমিটি রিলেটেড যে ওয়ার অ্যান্ড টিয়ারগুলো ইঞ্জিনে হয় না, ওগুলো অনেকগুলো থেকে হচ্ছে ইঞ্জিনটা বাঁচে। প্লাস হচ্ছে সিনথেটিক অয়েলগুলোতে ইউজুয়ালি অনেক ধরনের ডিটারজেন্ট থাকে, এই ডিটারজেন্টগুলো আপনার পুরো ইঞ্জিনটাকে হচ্ছে ইঞ্জিন চেম্বারটাকে হচ্ছে পরিষ্কার করে। তো যে কারণে হচ্ছে ইউজুয়ালি আমরা এই ইয়েগুলা সিনথেটিক ব্লেন্ডগুলো আমরা রেকমেন্ড করি। তা এখন জিক্সারের 250-র জন্য একটা খুব সুন্দর একটা তেল হইতে পারে আপনার শেল অ্যাডভান্সড আলট্রা। এটা একটা পাওয়ার বেসড একটা অয়েল। তো এখন এইটাকে যদি আমরা বেস অয়েল হিসেবে ধরি যে আমি এটা দিয়ে হচ্ছে বাইকটাকে টেস্ট করব, চলেন একটা গ্রাফে আমরা যাই। গ্রাফটার দিকে একটু খেয়াল করেন, এখানে এক্স অ্যাক্সিস যেটা আছে, এখানে হচ্ছে আমাদের অয়েল টেম্পারেচারটা দেওয়া, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে এই তেলটা আপনি একটা সার্টেন একটা টেম্পারেচার চালালে এটা কতদিন হচ্ছে টিকতে পারে, কত কিলোমিটার পর্যন্ত টিকতে পারে রাদার, সেটা হচ্ছে এখানে প্লট করা। তো একদম সবার উপরে দেখেন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি হচ্ছে আপনি বাইকটাকে যদি চালান, আপনার বাইক যদি অলওয়েজ যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে চলে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সিনথেটিক তেলটা যেটা বললাম পাওয়ার বেসড অয়েল, ধরেন শেল অ্যাডভান্সড আলট্রাটাকে আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি, এটা 5000 কিলোমিটার যাবে। আপনি জাস্ট 10 ডিগ্রি বাড়ালেন, 110 ডিগ্রিতে যদি যান, তখন হচ্ছে ড্রাস্টিক্যালি হচ্ছে অয়েল যে লাইফটা এটা রিডিউস হয়। একটু আগেই বললাম যে টেম্পারেচার ইনক্রিজটা হচ্ছে লগারিদমিক, এখানে লিনিয়ার কোনো স্কেল না। আপনি 10 ডিগ্রি যখন বাড়াচ্ছেন, এই তেলটার যে লাইফ স্প্যানটা কমে 5000 থেকে 2500 নেমে আসতেছে। আরও 10 ডিগ্রি বাড়ালেন, 120 নিলেন, সেটা যাচ্ছে 1250 কিলোমিটার। আর এভাবে যেতে 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 আপনি 150 ডিগ্রিতে যখন নিচ্ছেন, ওই তেলটা 156 কিলোমিটার চলার পরেই হচ্ছে এটার যে ভিসকোসিটি থেকে শুরু করে এটার যে ন্যাচারাল ওয়ার অ্যান্ড টিয়ার প্রোটেকশনে যা যা কিছু প্রপার্টিস ছিল তেলের, সবগুলো হচ্ছে ততক্ষণে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই স্কেলটা দেখে যদি আপনাদের কারোর কাছে যদি লিনিয়ার মনে হয়, আরেকটা গ্রাফ আছে, সেটার দিকে একটু দেখেন। এই গ্রাফটা আর আগের গ্রাফটা এসেনশিয়ালি দ্য সেম, জাস্ট এই গ্রাফটা হচ্ছে আপনার জন্য একটু বোঝার সুবিধার্থে আমি হচ্ছে পরে চিন্তা করলাম যে হচ্ছে না, এটা রেদার প্লট লাইনটা হচ্ছে যদি লিনিয়ার না দেখায়, লেদার লগারিদম স্কেলে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখাইলে বেশি সুবিধা, যে কারণে পরে এটা আমি বানাইছি। খেয়াল করে দেখেন, তেলের যে হচ্ছে যে ডিক্রিজটা, এটার সাথে আমি হচ্ছে একটা লগারিদমিক ট্রেন্ড লাইন হচ্ছে বানাইছি। দুইটা খেয়াল করছেন কমপ্লিটলি হচ্ছে আইডেন্টিক্যাল। তো একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে টেম্পারেচার যে ইনক্রিজ বা ডিক্রিজের যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে পুরোটা হচ্ছে লগারিদমিক স্কেলে হয়। তো আপনার 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, এখানে যে 10 ডিগ্রি ডিফারেন্সটা ভার্সেস 20 ডিগ্রি 30 ডিগ্রি ডিফারেন্সটা, এখানে মাঝখানে 10 ডিগ্রি, দে আর নট দ্য সেম। আপনি যদি আরও সামনে যান 90 থেকে 100 ডিগ্রি, এখানে যে 10 ডিগ্রি সেম ডিফারেন্সটা, এটা আপনি আগের হচ্ছে ওই 10 থেকে 20, 20 থেকে 30, এখানে মাঝখানে 10-10-এর যে ডিফারেন্সটা, সেগুলোর সাথে মিলাইতে পারবেন না। কেন? ওই যেটা বললাম, বিকজ অফ দ্য লগারিদমিক স্কেল।
এখন ওয়াই ইজ দিস সো ডেঞ্জারাস, এটা অমিত ভাই হচ্ছে অলরেডি তাদের যে ভিডিওটা, রিকু ভাইয়ের যে ভিডিওটা, ওইটার মধ্যে অ্যালিউট করছিলেন যে অয়েলের যে ভিসকোসিটিটা সেটা যদি কলাপস করলে আপনার ভেতরে ইন্টারনাল যে পার্টসগুলো সেগুলো হচ্ছে লুব্রিকেশন হচ্ছে আর পাবে না। আমার কাওয়াসাকি ZX6R এর যে ইঞ্জিন ইস্যু নিয়ে হচ্ছে একটা ভিডিও বানাইছিলাম, ওখানে আপনাদেরকে আমি বলছিলাম যে ইঞ্জিনের ইন্টারনাল পার্টগুলো কিন্তু একটার সাথে ঘষাঘষি করে চলে না, এটা র্যাদার হচ্ছে এদের মাঝখানে অলওয়েজ হচ্ছে একটা অয়েলের ফিল্ম থাকে। ওই ফিল্মটা যদি কলাপস করে তখন মেটাল অন মেটাল যদি কন্ট্যাক্ট হয়, কিছু কিছু পার্টের মধ্যে এমনও ঘষাঘষি হয় যে লিটারালি একটার সাথে ঝালাই হয়ে যাবে, আপনার ইঞ্জিন সিজ করবে ওই জায়গাটার মধ্যে। তো 150 ডিগ্রিতে আপনি যদি আপনার বাইকটাকে যদি চালান, এখন এস্টার বেস যদি কোনো অয়েল যদি ইউজ করেন, হ্যাঁ আপনাকে হয়তো পরে টেম্পোরারি বেসিসে সেটা আপনাকে প্রোটেকশন দিবে, বাট আলটিমেটলি ওই তেলটা এই এত এক্সট্রিম টেম্পারেচার উইথস্ট্যান্ড করার জন্য, ফর এ লং পিরিয়ড অফ টাইম উইথস্ট্যান্ড করার জন্য বানানো হয়নি। ওই তেলটাও হচ্ছে একটা সময় গিয়ে অক্সিডাইজড হইতে তেলটার যে প্রপার্টিজ আছে, বেসিক্যালি তার যে প্রোটেকশন যে প্রপার্টিজ আছে, প্রপার্টিসগুলো নষ্ট হয়ে দেন আপনার ইঞ্জিনটার হচ্ছে ক্ষতি হওয়া শুরু করবে। কি ক্ষতি হবে? ওই যে থার্মাল ডেগ্রেডেশন, ভেতরে এক্সট্রিম টেম্পারেচারের কারণে প্রত্যেকটা পার্ট, যত মেটাল পার্ট আছে সেগুলো থার্মাল এক্সপ্যানশন হবে। এখন ইঞ্জিনিয়ার্সরা ওইটা মাথায় রেখে কিন্তু বাইকের ইঞ্জিন হচ্ছে বানায় যে আমার প্রত্যেকটা পার্টে একটা থার্মাল এক্সপ্যানশন মানে বড় হয় আর কি, বেসিক্যালি পার্টগুলো কতটুকু বড় হয় এটা মাথায় রেখে তারা হচ্ছে ইঞ্জিনের পার্টগুলো হচ্ছে বানায়। বাট এটা প্রত্যেকটা টলারেন্স আছে, আপনি টলারেন্সের বাইরে গিয়ে যদি এক্সপ্যানশনটা হয় তখন এই বাইকটার ইঞ্জিনটা তখন হচ্ছে আর প্রপারলি ফাংশন করে না। আপনার ইঞ্জিনের চারপাশে, ইঞ্জিন বলতেছি, পিস্টনের চারপাশে যে পিস্টন রিং আছে এগুলো যদি বেশি এক্সপ্যান্ড হয়ে যায় ফেটে যাইতে পারে, ওগুলোর মাঝখান দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েল লিক করতে পারে। তারপর আপনার সিলিন্ডার হেড আছে, ভাল্ব আছে, এগুলা হচ্ছে বেঁকে যাইতে পারে। আর একটা বড় একটা ডেঞ্জার হচ্ছে আপনার যে পিস্টন যেটা আছে, এই পিস্টনটা হচ্ছে আপনার যে সিলিন্ডারটা আছে সিলিন্ডার থেকে তাড়াতাড়ি হচ্ছে এক্সপ্যান্ড হয় গরম হওয়ার কারণে। তো পিস্টন আর সিলিন্ডারের মাঝখানে একটা ছোট একটা ক্লিয়ারেন্স থাকার কথা। এই ক্লিয়ারেন্সটা যখন হচ্ছে কমে, আপনার পিস্টন যখন গরম হয়ে বড় হয়ে যাইতেছে, বড় হয়ে যাওয়ার কারণে এই যে পিস্টন এবং সিলিন্ডারের মাঝখানে ক্লিয়ারেন্সটা কমে আপনার সিলিন্ডার ওয়ালের সাথে সে ঘষা খাইতে এমন মানে ইঞ্জিন সিজারও হইতে পারে। তো ভাই লাইটলি নেওয়ার মতো ইস্যু কিন্তু এটা না। এখন রিকু ভাইয়ের ওই ভিডিওটাতে অমিত ভাই বলছিলেন যে ওনাদের রিসার্চে হচ্ছে ওনারা পাইছেন যে 93 ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়ার পরে জিক্সার 250 এর যে ফ্যানটা ওটা হচ্ছে চলার কথা। এখন এইটা সম্পর্কে আমি আসলে জানি না, তো আমি জাস্ট তাদের হচ্ছে ডেটাটা নিয়ে হচ্ছে কথা বলি। তো 93 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে যদি চলার কথা, এটা বাকি দুনিয়ার যত বাইক আছে স্পেশালি অয়েল কুল যেগুলো সেগুলোর সাথে হচ্ছে মিলতেছে। তো নর্মাল অপারেটিং টেম্পারেচার 140-150-এ থাকার মানে প্রশ্নই আসে না। আচ্ছা এবার আসেন যে ফ্যানটা হচ্ছে কেন চলতেছে না। এটা আমি এটা নিয়ে অনেক রিসার্চ করছি, স্পেশালি ইউজারদের কাছ থেকে কী ফিডব্যাকটা আসতেছে। ওনারা বেশিরভাগই দেখে বলতেছে যে ওনারা সাসপেক্ট করতেছেন যে ওনাদের ইসিউটা হচ্ছে নষ্ট। অ্যাকচুয়ালি না, ইসিউটা নষ্ট না। ইসিউ যদি নষ্ট হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার বেসিক্যালি বাইকটা চলবেই না, কারণ হচ্ছে এই ইসিউটা হচ্ছে আপনার যে ফিউলিং, এরপরে হচ্ছে বার্ন যা কিছু আছে যে এগুলোর সাথে যে প্যারামিটার্সগুলো হচ্ছে কন্ট্রোল করে। তা আপনার বাইক হচ্ছে ইগনিশনই নিবে না যদি ইসিউটা যদি নষ্ট থাকে। তো ইসিউটা নষ্ট না, বেসিক্যালি ইসিউটা অ্যাকচুয়ালি যেভাবে কথাটা বলতে হবে যে ইসিউটা হচ্ছে ফল্টি। এখন এইটা ফল্টি টেম্পারেচার সেন্সর হইতে পারে, অথবা হচ্ছে আপনার ওয়্যারিং কিংবা হচ্ছে রিলে থেকে ইস্যু থাকতে পারে, অথবা ইসিউর যে ফ্যান ড্রাইভারের যে সার্কিটটা আছে যে এটা খুব রেয়ার আসলে, কিন্তু মানে এই মুহূর্তে যে কোনো কিছু আসলে পসিবল হইতেও পারে। জিক্সার 250টা আমাদের দেশে এখানে এসে অ্যাসেম্বল করতেছে ওনারা। এখন এটা কি ফ্যাক্টরি থেকে ওয়্যারিংয়ে কোনো অথবা রিলেতে কোনো হচ্ছে ইস্যু ওনারা অ্যাকচুয়ালি অ্যাসেম্বলির সময় হচ্ছে কোনো ভেজাল করে ফেলছে কিনা, কিংবা হচ্ছে এমন ফল্টি ওয়্যারিং থাকলে আপনি যখন বাইকটা অ্যাসেম্বলি থেকে যখন বের হয়ে কিউসির জন্য যখন আপনি টেস্ট করতেছেন, তখন আপনি যদি এটা যে ইসিউ যে ফ্যান ড্রাইভারটা আছে সেটা যদি ফ্রাই করে ফেলেন, ভাইজা ফেলেন বেসিক্যালি ইয়াতে উল্টাপাল্টা কানেকশনের কারণে, হয়তো হচ্ছে ওই ফ্যানটা কি টার্ন অন হচ্ছে কিনা এটা হয়তো তারা চেকও করতেছে না, তারা জাস্ট দেখতেছে যে বাইক চলতেছে, হ্যাঁ ওকে ফাইন, ওই তারপরে এই ফ্যাক্টরি থেকে হচ্ছে বের করে দিচ্ছে বাইকটা।
অর্থাৎ টিএলডিআর হলো গিয়ে কোনো না কোনোভাবে ফ্যান কন্ট্রোলের যে সার্কিটটা ওইটা ফেল করতেছে। এখন আপনার টেম্পারেচার যদি ট্রুলি আপনি বাইকটাকে কন্টিনিউয়াস 140-150 ডিগ্রিতে রান করেন, যেহেতু আপনার ফ্যানটা টার্ন অন হচ্ছে না, আপনার ভেতরে ইঞ্জিন অয়েলের মানে মরার যে টেরিটরি আপনি ওই জায়গার মধ্যে নিয়ে গেছেন। আর এভাবে আপনি চালাইতে থাকেন, আপনি আপনার তেলটাকেও হচ্ছে নষ্ট করবেন, প্লাস হচ্ছে ইঞ্জিনের যে ইন্টারনালগুলো আপনার বেয়ারিং, পিস্টন রিং, ক্যামশ্যাফট, এগুলা সিভিয়ার ড্যামেজ হবে। আরও এম্পেরিক্যাল এভিডেন্স আছে যে বাইকটার অ্যাকচুয়াল অপারেটিং টেম্পারেচার নোওয়ার ক্লোজ টু 140-150 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা হচ্ছে জিক্সার 250-এর গ্রুপগুলোতে যান, এই টাইপসের টপিকে যে কমেন্টগুলো আছে কমেন্টগুলোতে দেখবেন বেশ কিছু ইউজার অলরেডি বলতেছে যে কই আমার বাইকের নর্মাল জ্যামের মধ্যে গিয়ে যদি হচ্ছে স্টার্ট দিয়ে যদি বসে থাকে আমার তো ফ্যান তো দেখি চলে। এখন একাধিক ইউজারের কথা একই রকম হচ্ছে আসতেছে, সবাই একই রকমই কথা বলতেছে। এটাই বিগেস্ট এভিডেন্স যে বাইকটার অমিত ভাই যেভাবে বললেন যে 90 ডিগ্রিতে থিওরিটিক্যালি ফ্যানটা হচ্ছে চালু হবার কথা, দ্যাট ইজ কারেক্ট। আচ্ছা, এতক্ষণ তো ইস্যুগুলো নিয়ে হচ্ছে কথা হলো, তা আপনি এখন কি করতে পারেন এটার জন্য? ফার্স্ট অফ অল আপনি ডিরেক্টলি আপনার যে ফ্যানটা আছে ওই ফ্যানের মধ্যে 12 ভোল্ট অ্যাপ্লাই করে একটু দেখেন যে ফ্যানটা ম্যানুয়ালি হচ্ছে ঘুরতেছে কিনা। সেটা যদি হয় দ্যাট মিনস হচ্ছে আপনার ফ্যান অ্যাকচুয়ালি নষ্ট না, গেল একটা। তারপরে যে আপনার যে টেম্পারেচার সেন্সরটা আছে এটা একটা মাল্টিমিটার নিয়ে বয়লিং ওয়াটারের মধ্যে মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটারের মধ্যে দেন, দিয়ে এটাকে টেস্ট করেন। যদি দেখেন যে ওইটা ঠিক আছে, ওকে ফাইন। তারপরে হচ্ছে আপনি আপনার ওয়ারিংটা, আপনার রিলেটা সেটা হচ্ছে চেক করতে পারেন। আর প্লাস হচ্ছে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ওবিডি স্ক্যানার নিয়ে এটা একটু দেখেন যে হচ্ছে আপনার ইসিউটা কি টেম্পারেচার রিড করতেছে, যখন আপনি কি দেখতেছেন ভার্সেস ইসিউটা কি দেখতেছে অ্যাজ টেম্পারেচার। আর ইন দ্য মিন টাইম কিছু কারেক্টিভ মেজার্স হচ্ছে আপনারা নিতে পারেন যাতে করে বাইকটা ঠিকঠাক থাকে। এটার একটা হলো একদম টপ গ্রেডের ফুলি সিনথেটিক একটা অয়েল ইউজ করেন। আমি একটা রেকমেন্ডেশন দিতে পারি, রেভনলের যে হচ্ছে একটা রেসিং অয়েল আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। ওটা হচ্ছে এস্টার বেসড। তো এস্টার বেসড তেলগুলো ইউজুয়ালি যেটা হয় এগুলো রেসিং ব্লেন্ডের, তো এইগুলা হচ্ছে আপনি 140-150 সহ্য করতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, সাস্টেইনড 140-150 সে সহ্য করতে পারবে না। রেদার হচ্ছে আপনার বাইকের টেম্পারেচার যদি মাঝে মাঝে অতটুকু পর্যন্ত উঠে, তো যেসব ওয়ার অ্যান্ড টিয়ার হওয়ার কথা তার থেকে কিছুটা হলেও প্রোটেকশন দিবে। তার মানে এই না যে আপনি কন্টিনিউয়াসলি ওই টেম্পারেচারে নিয়ে চালাবেন। এটা গেল একটা। আর আরেকটা হচ্ছে আপনার ফ্যানের লাইনটা ডিরেক্ট করে দেন, ইসিইউ থেকে ছুটে এনে একটা সুইচ দিয়ে ডিরেক্ট করে দেন। আপনার যখনই টের পাবেন যে ইঞ্জিনটা গরম হয়ে যেতেছে, সুইচটা টিপে ফ্যানটা চালায় দেন যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনটা ঠান্ডা হচ্ছে। এখানে সবচেয়ে বেস্ট হতো আপনার ইঞ্জিনটার যদি রিয়েল টাইম একটা টেম্পারেচার ডেটা যদি ড্যাশবোর্ডে শো করতো, তাহলে আপনি ধরেন 100-এর উপরে উঠলে আপনি সুন্দর ফ্যানটা চালাই দিলে পরে যখন আবার টেম্পারেচারটা নিচে নেমে যাচ্ছে তখন আবার আপনি ফ্যানটা অফ করে দিলেন। কিন্তু যেহেতু এখন নাই, আপনার এটা ফিলের উপরে বেস করে এটা ফ্যানটা অন অফ করতে হবে। বাট সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে একটা রিলে যদি আপনি ইউজ করেন। রিলেটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আপনি ফ্যানটাকে পাওয়ার না দিয়ে রাদার রিলেটাকে হচ্ছে পাওয়ার দিবেন ওই হেডলাইটের কোনো একটা কানেকশন অথবা হর্নের কোনো একটা কানেকশন থেকে, মানে যেটা ইগনিশনের সাথে হচ্ছে অন হইতেছে। আর এতে করে আপনি সুইচ থেকে ডিরেক্টলি যদি চালান, এতে করে সুইচ ওভারহিট হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আপনি রিলে দিয়ে যদি চালান ওই ওভারহিটের পসিবিলিটিটা আপনার মানে চলে যাচ্ছে। আর প্রবলি এটা বলার অপেক্ষা রাখতেছে না, আমি যেরকম হচ্ছে অলরেডি 300 SR-টা মানুষকে রেকমেন্ড করা বন্ধ করে দিয়েছি। সিএফ এর কাছ থেকে যতদিন না পর্যন্ত এটার যে ইঞ্জিনের ইন্টারনাল যেসব প্রবলেমগুলো আছে এগুলো প্রপার ফিক্স যদি না আসে, এটা আমি রেকমেন্ড করতেছি না। সিমিলারলি আমি এটার অপশন হিসেবে মানুষকে হচ্ছে একদিন পর্যন্ত জিক্সারটা হচ্ছে রেকমেন্ড করতাম, স্পেশালি গিভেন দ্য কারেন্ট প্রাইসিং। জিক্সার এসএফটা কিন্তু এখন 4,30,000-এ, 4,65,000-এ স্পেশাল এডিশনটা কথা বলতেছি, 4,65,000-এ বা নর্মাল এডিশনটা যেটা 4,50,000-এ হজম করাটা যতটা টাফ ছিল, 4,30,000-এ যখন এটা নেমে আসছে এটা কিন্তু অনেকটুকু কিন্তু হচ্ছে আপনার মেক সেন্স এখন ইউজারদের জন্য। বাইকটার পাওয়ারটা অলমোস্ট ক্লোজ টু 300 SR। আর প্লাস জাপানিজ বাইক হিসেবে এটার যে দামটা আহামরি যে হচ্ছে বেশি ওরকমও না। মাথায় রাখবেন আমি কারেন্ট প্রাইসিংয়ে কথা বলতেছি, 4,28,000 মোস্ট প্রবাবলি এখন দাম কারেন্ট প্রাইসিং, এটা তাও কিছুটা হচ্ছে মেক সেন্স। বাট
এখন এই যে এটার যে প্রবলেমটা, এই প্রবলেমটা নিয়ে হচ্ছে ইউজাররা হচ্ছে যেরকম হ্যাক জব করে তাদের বাইকটাকে চালাইতে হবে, এটা মোটেই মেক্স নো সেন্স। আর প্লাস আরও অনেকগুলো, আমি তো একটা ইস্যুর কথা বললাম, ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ইস্যুস, আরও অনেক ধরনের ইস্যুসের কথা হচ্ছে উঠাইতেছে। এত কিছু দেখে ফ্রম দিস পয়েন্ট অন এই প্রবলেমগুলো যতদিন না পর্যন্ত র্যাঙ্কন প্রপার সলিউশন যদি না দেয়, ততদিন পর্যন্ত জিক্সার 250 এবং জিক্সার SF 250 এই দুইটা বাইকের রেকমেন্ডেশন আমার কাছ থেকে বন্ধ। আমার কন্টেন্টগুলো যদি ইন্টারেস্টিং মনে হয় আপনাদের কাছে, ডু সাবস্ক্রাইব। সামনে সিমিলার ইনডেপথ অনেক কন্টেন্ট হচ্ছে আমি ব্যাক টু ব্যাক হচ্ছে আপলোড দিব, ওগুলা দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টিল দেন, স্টে হেলদি, স্টে সেফ।